আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে অবশেষে সেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই বহুল কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত যেই ফোনালাপ সেটি সম্পূর্ণ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এখানে যেই পরিমাণ আশা ছিল এখান থেকে তিনি যা পাবেন বা যেই পরিমাণ আশা করেছিলেন ওই পরিমাণ আশাতে তার গুড়ে বালি পড়ার মতো আর কি। কেননা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে তিনি যেহেতু একজন জানু রাষ্ট্রপ্রধান বা জানু কূটনীতিবিদ ধরতে পারেন বা জানু আলোচক, হ্যাঁ, বার্গেনিং, এখন সব কিছুতে আসলে তিনি অনেক অভিজ্ঞ। আর ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে সব কিছুই স্বাভাবিকভাবেই দেখতে চেষ্টা করেন আর কি। স্বাভাবিকভাবে বলতে এখানে নিজের মতো করে দেখতে চেষ্টা করেন, অর্থাৎ তিনি পুতিনকে নিজের মতো করে দেখেন। এখন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের ভিতরে ব্যক্তিগত যদিও একটা সম্পর্ক আছে, তাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, কিন্তু পুতিন এই ক্ষেত্রে তার টেবিলে বা তার যে সমস্ত আপনার সহকর্মীগণ বলেন বা মন্ত্রী পরিষদের সদস্যগণ বলেন, এরকম যেটা বলেন আর কি, তারা কিন্তু আসলে অনেক অভিজ্ঞ, অর্থাৎ তারা অনেক পুরখাও রাজনীতিবিদ। বিশেষ করে আপনি সের্গেই ল্যাভরভ, যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তারপর হচ্ছে কি আপনার এই যে সের্গেই শোইগু, যিনি আপনার ডিফেন্স মিনিস্টার আর কি। এখন এরা কিন্তু আসলে অনেক অভিজ্ঞ। এখন বিপরীতে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রী পরিষদে যাদেরকে আনছেন অধিকাংশই আসলে নতুন নতুন মুখ, বিশেষ করে ইলন মাস্কের মতো ব্যক্তিরা যারা আসলে কূটনীতির থেকে ব্যবসাটাই বেশি বোঝে আর কি। যাক, তারপরও আলোচনায় এখানে ধরা যায় যে পুতিন আগানো এই ফোনালাফে, কেননা এখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় তিনি অনেকটাই এগিয়ে, যুদ্ধের মাঠে যেরকম তিনি এগিয়ে আছেন আলোচনায় তিনি ওরকম শক্ত অবস্থানে ছিলেন। আর এর কারণ হলো আপনার যুদ্ধের মাঠে রাশিয়া আগানো, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হয়তো কোনো দুর্বলতা, এটা ধরতে পারেন, অথবা ডোনাল্ড ট্রাম্প যে কোনো উদ্দেশ্যে রাশিয়াকে ছাড় দেওয়ার মন মানসিকতা। এখন ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা ভাষ্য হলো যে তিনি চীনকে মোকাবেলার জন্য রাশিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে চান আর কি, এরকম একটা ভাষ্য আছে তার। এখন চীন ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আর কি। এখন এই চীনকে যাতে রাশিয়া যাতে চীনের লগে একদম বেশি না মিশতে পারে, এই জন্য তিনি রাশিয়াকে হাতে রাখতে চাইতেছেন, এটা হচ্ছে তার ভাষ্য। এখন রাশিয়া কি চীনের সঙ্গ ছাইরা গিয়ে আসলে যুক্তরাষ্ট্রের হাতকে ওইভাবে ধরবে কিনা সেটাই দেখার বিষয়। তবে এখানে রাশিয়া তার যতগুলা স্বার্থ আছে সেগুলো সে উদ্ধার করে এখান থেকে নেবে, এটা 100%। আর এখানে যেই ফোনালাফের মনে করেন একটা টাইম, মনে করেন সন্ধ্যা 6টায় তারা আলাপ করানোর বা ফোনে কথা বলার একটা টাইম নির্ধারিত হয়েছিল, কিন্তু ওই টাইমে মিস্টার পুতিন তখন করছেন কি, তার দেশের যে অলিগার্করা আছে, ধনাঢ্য ব্যক্তিরা, তাদেরকে নিয়ে তিনি একটা কনফারেন্স করতেছেন, বা সেখানে তিনি একটা মত বিনিময় সভা বলেন, কনফারেন্স বলেন বা জনসভা বলেন, সেটা করতেছে। সেখানে তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছিল যে এই টাইমে তো আপনার মিস্টার ট্রাম্পের সাথে কথা বলার কথা ফোনে, তাহলে আপনি এখন তাকে কি অপেক্ষা করাচ্ছেন না? তখন সেখানে মিস্টার পুতিনের মানে ভাবটা এরকম ছিল আর কি, ভঙ্গিমাটা, যেটা হচ্ছে তিনি এটাকে ততটা গুরুত্ব দিচ্ছেন না। মানে ট্রাম্পের সাথে তিনি কথা বলবেন যেন এই বিষয়টা তিনি তত সিরিয়াসলি নিচ্ছেন না, এরকম ভাবটা দেখাইছিল আর কি। আর যদিও হয়তো তাদের ভিতরে মানে পূর্বে হয়তো কোনো আলোচনা হয়েছে, অর্থাৎ তাদের যেই আপনার ব্যক্তিগত সচিব পর্যায়ে যারা আছেন তারা হয়তো এখানে আলোচনা করছে, বা উভয়ের সাথে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে রাশিয়ার প্রতিনিধিরা আলোচনা করছেন যে প্রেসিডেন্ট তো এরকম একটা জনসভায় আছেন, হয়তো 10 মিনিট, 20 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টা লেট হবে, এরকম কোনো হয়তো আলোচনা করছেন, কিন্তু ওইটা এখানে আসেনি। কিন্তু তিনি যেন ওই ভঙ্গিমাটা বা ভাবটা দেখাইছেন সেইটা কিন্তু আসছে এখানে। আর পুতিন আসলে এটা দেখাইতেই পারেন, তিনি আসলে যেইভাবে একা একা টোটাল পশ্চিমাদের বিরুদ্ধে একা লড়ছেন, এবং কি তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে তিনি তার দেশকে বা রাশিয়াকে যেভাবে মানে
জাগিয়ে তুলছেন। এখানে তার এতটুকু ঔদ্ধত্য দেখানো যায়, আসলে দেখার মতো তিনি ওইরকম ব্যক্তি আর কি। এখন এই পশ্চিমাদের সাথে লইরা তিনি তার রাশিয়াকে এই পর্যন্ত নিয়ে আসছেন। এখন তিনি তার এই আলোচনার টেবিলে মনে হয় যেন সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর থেকে যে সমস্ত দাবি দেওয়া ছিল সকল দাবি দেওয়াগুলোই এখন তিনি তুলতেছেন আর কি। এখন যদিও কতটুকু সেখান থেকে আদায় করে নিতে পারবেন পশ্চিমাদের থেকে, এটা আসলে দেখার বিষয়, সেটা হয়তো সামনে আমরা দেখব। তবে এই আলোচনায় তিনি জিতছেন। ট্রাম্প যেহেতু একটা মানে স্থায়ী যুদ্ধবিরতির একটা মানে প্রস্তাব হয়তো চাইছিল, কিন্তু প্রেসিডেন্ট পুতিন স্থায়ী যুদ্ধবিরতির যে চুক্তিটা ওইটা না করে তিনি বলছেন মানে 30 দিনের যে একটা যুদ্ধবিরতির চুক্তি ওইটাই তিনি সম্মতি দিয়েছেন। তবে সবচেয়ে মানে যুদ্ধ একদম বন্ধ হবে না, কিন্তু যে জ্বালানি স্থাপনাগুলো যেগুলো আছে, যে ইউক্রেনের যে সমস্ত আপনার বিভিন্ন জ্বালানি স্থাপনাগুলো, সেখানে হামলা করবে না, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে। আর ট্রাম্প এটাতে হয়তো খুশি আছে, তিনি টুইটও করছেন বা এখানে করছেন, মানে এটা নিয়ে গর্ববোধ করছেন তিনি ট্রাম্প। আর তাদের এই আলোচনা কি মানে বিভিন্ন দেশ বিশেষ করে জার্মান এবং ফ্রান্স এটাকে স্বাগত জানাইছে, আর অন্যান্য বিভিন্ন দেশও স্বাগত জানাইছে। তবে এই ক্ষেত্রে একটু মানে কটূক্তি সুরে একটা পোস্ট করছে, বিশেষ করে আপনার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী, জোকার প্রধানমন্ত্রী যারা আমরা চিনি, চুলমুল উস্কো খুস্কো থাকে, যেন বরিস জনসন আর কি। সে বরিস জনসন এটা নিয়ে একটু মানে কটূক্তি সুরে বলছে যে আসলে এখানে পুতিনকে নিঃশর্তভাবে তার সাথে আলোচনায় বসা, আসলে এটাকে তিনি খারাপ দিকেই ভাবে উপস্থাপন করছেন আর কি। যাক, সেটা যা হোক, সেখানে হয়তো একটা স্থায়ী আস্তে আস্তে এই পদ্ধতি হয়তো কোনো এক সময় স্থায়ী একটা যুদ্ধবিরতি আসবে। কিন্তু আমরা যাই গাজা ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে এই সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী প্রায় 450+ লোক সেখানে নিহত হয়েছে। এখন ইসরায়েল সেখানে যুদ্ধবিরতি ভঙ্গ করে যে বর্বর হামলা চালিয়েছে সেটা আসলে খুবই খুবই নিন্দনীয়। কিন্তু এর জন্য ইসরায়েলকে হয়তো কোনো শাস্তিও পেতে হবে না, কোনো জবাবদিহিও করতে হবে না, কোনো মানে নিষেধাজ্ঞাও পড়তে হবে না। কেননা ইসরায়েলের সমর্থক যারা ওই নিষেধাজ্ঞা দেয়, সবার উপরে নিষেধাজ্ঞা চাপায় দেয়, তারাই, অর্থাৎ যুক্তরাষ্ট্র। আর ইসরায়েলকে একটু মধ্যপ্রাচ্য থেকে মানে একটু জবাব দিতে চেষ্টা করতো, বিশেষ করে ইসরায়েল আপনার ইরান। সেই ইরানকে বর্তমানে এমনভাবে দুর্বল থেকে দুর্বল করে রাখা হয়েছে যাতে ইরান চোখ তুললেও না তাকাইতে পারে। কেননা আপনারা ইরানের যে সমস্ত প্রতিরোধ অক্ষগুলো আছে, যেটা হচ্ছে গিয়া আপনার লেবাননে হিজবুল্লাহ, তারপর হচ্ছে ইয়েমেনে হুতি, তারপর হচ্ছে গিয়ে আপনার গাজাতে হামাস ধরেন, তারপর হচ্ছে কি আপনার ওই যে ইরাকি ইসলামিক রেজিস্ট্রেশন ইন ইরাক। এখন এদেরকে মানে সবাইকে এখন এমনভাবে দুর্বল পজিশনে আছে এই সমস্ত প্রতিরোধ অক্ষগুলা, যাদের সাথে ইরানের নৌপথক্ষণ, স্থলপথক্ষণ, আকাশপথক্ষণ কোনো পথে যোগাযোগ করা সম্ভব না, অর্থাৎ তাদের কাছে কোনো অস্ত্র পাঠাইতে পারতেছে না। তাই এই সমস্ত সংগঠনগুলো থেকে যে ইসরায়েলের প্রতি কোনো হুমকি বা কোনো থ্রেট আসবে ওইটার সম্ভাবনা খুবই খুবই কম। আর আপনার গতকালকে যদিও হুতিরা 2-3 দিন পর্যন্তই আপনার এই পশ্চিমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজগুলোতে হামলা চালায়। সর্বশেষ তারা ইসরায়েলকে লক্ষ্য করিয়া আপনার মিসাইল নিক্ষেপ করেছিল, কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্র সৌদি আরব কিন্তু উক্ত মিসাইল কিন্তু ভূপাতিত করেছে। গুরুত্বপূর্ণ বিষয়টা চিন্তা করছেন, যারা গাজা পুনর্গঠনের জন্য এত বিশাল $53 বিলিয়ন আপনার যেই প্ল্যান করছে বা যেই সহায়তা করার যে পরিকল্পনা করছে, সেখানে তারা ইসরায়েলকে এখন মানে ইসরায়েলের দিকে আসা যে আছে আপনার মিসাইল আছে, ওটা মানে মুসলিম বিশ্ব নিক্ষেপ করছে, ওই মুসলিম বিশ্বের আরেক মুসলিম বিশ্ব সেটাকে ভূপাতিত করে দিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে বা যুক্তরাষ্ট্রকে বুঝাইছে ভাই আমি তোমার সাথে আছি, পরোক্ষভাবে বুঝাই দিয়েছে আর কি, এরকম। এখন ইসরায়েলকে আসলে কেউ জবাব দেওয়ার মতো নাই বর্তমানে। হামাস যতটুকু তার সমর্থ শক্তি আছে অতটুকু নিয়েই তারা চেষ্টা করতেছে। এখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী মানে নির্লজ্জ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলছেন এখন নাকি মাত্র শুরু করছে, এখন তিনি পূর্ণাঙ্গ শক্তি নিয়ে এখন এই যুদ্ধে জাফায়া পড়বেন আর কি। অর্থাৎ তিনি কাদের উপরে জাফায়া পড়বেন সেটা নিরীহ এই সমস্ত মানে আপনার এই নিরীহ ফিলিস্তিনিদের উপরে, যাদের মানে থাকার জায়গা নেই, তারা তাঁবুতে বসবাস করতেছে। তিনি অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে তিনি করছেন কি, সেখানে বোমা ফলাইতেছেন, সেখানে মানুষ শিশুদেরকে নিক্ষেপ মানে হত্যা করতেছেন। অর্থাৎ মানে ইসরায়েলের যেই মানে প্ল্যান অনুযায়ী বোঝা তিনি যাচ্ছে, তিনি গাজার শিশুদেরকে আপনার টার্গেট করছেন, যাতে ভবিষ্যতে একটা প্রজন্ম যাতে ধ্বংস হয়ে যায়, সে একটা মানে সামনের
কোনো প্রজন্ম যাতে আর দাঁড়াইতে না পারে, যারা বৃদ্ধ আছে তারা তো আস্তে আস্তে দুইকে দুইকে মরবেই, অর্থাৎ শিশুদেরকেও তিনি শেষ করে দিতে আছে যাতে কেউ সামনে আর ইসরায়েলের জন্য থ্রেট হয়ে না দাঁড়ায়। আর ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের এই যুদ্ধের পক্ষে যে সমস্ত আপনার উগ্রপন্থী বা জায়ান্টবাদী ইহুদিরা, তারা কিন্তু এটার পক্ষে, আবার হয়তো কেউ কেউ এটা লোক দেখানো বিপক্ষে আর কি, এটা লোক দেখানোই বলা যায়। ইহুদিদেরকে বিশ্বাস করা আসলে খুবই টাফ। হ্যাঁ, এখন এই যে আপনার পক্ষে বিপক্ষে এটা তাদের দেশে আছে, তবে সামথিং আর কি। বিশ্বের বিভিন্ন দেশে হামাস মানে সারা বিশ্বের প্রতি এখানে আহ্বান জানাইছে যাতে ইসরায়েলের যে সমস্ত বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত দূতাবাসগুলো আছে সেখানে যাতে বিক্ষোভ কর্মসূচি পালন করে, এরকম একটা আহ্বান হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে। আর মুসলিম বিশ্বগুলো এখানে দায় সারা মাত্র একটা বিবৃতি দিয়ে তারা ক্ষান্ত। এখন তারা হয়তো যে তাদের টাকা আছে অনেকের, যেমন তারা করবে কি আপনার ইসরায়েল ধ্বংস করবে, তারা পরে ঘুরে দাঁড়ানোর লইবার চেষ্টা করবে, কিন্তু মানুষগুলো যেন হত্যা হবে, এত মানুষ নিহত হবে, এগুলোর জন্য তারা আসলে দায় নিতে ইচ্ছুক না বা রাজি না। কেউ এই বিষয়ে কোনো কথা, জোরালো কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে না। এখন সকল মুসলিম রাষ্ট্র যদি একত্র হয়ে 57টা যেই ওআইসির সম্মেলন, মানে যেই সমস্ত আপনার এই সদস্য আছে, সকলে মিললে যদি এখানে একটা থ্রেট দিত, আসলে যুক্তরাষ্ট্র এখানে শুনতে বাধ্য হতো, কিন্তু যার যার স্বার্থে সে এখানে নীরব। আর এখানে তো একটা বিষয় যেটা অনেকেই মানে বলতেছে যে ইয়া করছে আপনার আন্তর্জাতিক একটা মিডিয়া তো আসছে, যদিও অতটা গুরুত্বপূর্ণ হিসাবে না, তারপর আমরা একটু বলি, যেটা হচ্ছে যে আপনার আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত নাকি ট্রাম্পকে অনুরোধ করছে যে মিশর উত্থাপিত যে প্রস্তাবটা আছে ওইটা যাতে না মানা হয়। কেন করছে সেটা তো আর জানি না, এটা হয়তো মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে, আসলে ওইভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর এইভাবে চলমান আসলে গাজার বাসিন্দারা এর পবিত্র রমজানের শুরু থেকে আসলে তারা অবরুদ্ধ অবস্থায় আছে, কোনো খাদ্য পানি এবং বিদ্যুৎ কিচ্ছু নাই সেখানে। এই মানুষগুলা না খেয়ে আছে, এই মানুষগুলোর মানে ক্ষুধার্ত নিরীহ নিরস্ত্র মানুষগুলোর উপরে এইভাবে বর্বর হামলা চালাইতে আছে ইসরায়েল। টোটাল বিশ্ব দেখতেছে, জাতিসংঘ দায় সারার মাত্র একটা আপনার আহ্বান জানাইছে, তারা ইসরায়েলের কাছ থেকে এটা আশা করছে না। এখন তারা ইসরায়েলের কাছ থেকে আশা করছে কি, তারা তো ইসরায়েল তাদের কোনো কথা কখনো শুনছে? আপনারা জানেন? আমি আমার জানা মতো ইসরায়েল জাতিসংঘের কোনো একটা বিষয় মানছে এরকম আমার মনে হয় না। জাতিসংঘের ইসরায়েল মনে করে যে নিজেদের আপনার মনে করেন কীভাবে বলবো যে নিজেদের ওই বেডরুম হিসাবে মনে করে। যাক, সর্বশেষ গাজার এই নিরীহ নিরস্ত্র এবং অসহায় মানুষগুলোর আসলে প্রতি আমরা হয়তো সহানুভূতিশীল জানাতে পারবো। তাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই, একমাত্র তিনি তাদের জন্য যে কোনো কিছু ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আর এখানে পৃথিবীতে 200 কোটি মুসলিম আছে, 200 কোটি মুসলিম এখনও মানে ওই 90 লক্ষ বা 92 লক্ষ ইহুদিদেরকে ভয় পাচ্ছে। তারা করছে কি আপনার, তারা এখনও মানে 200 কোটি মুসলিম আমরা চাই আছে কি যে আবাবিল পাখি আইসা ইসরায়েলকে ধ্বংস করে দিবে। আরে মিয়া, আবাবিল পাখি যে আইসা ইসরায়েলকে ধ্বংস করার আগে আমাকে মুসলিমদেরকে ধ্বংস করবে, কেননা তোরা 300 কোটি মুসলিম হইয়া তোরা কেন ইসরায়েলের প্রতি 200 কোটি মুসলিম হইয়া মুসলমান হইয়া তোরা কেন ইসরায়েলের 90 লক্ষ যে সমস্ত ইহুদি আছে এদের বিরুদ্ধে লড়তে পারস না? তাই আবাবিল পাখি আমাদের মুসলমানদের উপরে ওই কঙ্কর নিক্ষেপ করবে আগে, যেন তোরা বাচ্চা থেকে লাভ কি, তোরা আগে মর, বুঝছেন? যাও, গাজাবাসীর যে অসহায় মুসলিমরা আছে, অসহায় মানুষগুলো আছে, এদের প্রতি সহানুভূতিশীল জানায়া এবং আল্লাহর কাছে তাদের ভালো কিছুর জন্য প্রার্থনা করিয়া আজকের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।